তো পৈতৃক সম্পত্তি বন্টনে মেয়েদের কি অধিকার রয়েছে, তো এই নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট একটি বিশাল ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। অর্থাৎ একজন কন্যা সন্তান তার বাবার সম্পত্তি থেকে কতটা অধিকার পাবে, বা একজন বিবাহিত মেয়ে তার বাবার সম্পত্তি থেকে কতটা অংশ পায়। সেটা স্ব অর্জিত সম্পত্তি হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে। সেক্ষেত্রে স্ব অর্জিত সম্পত্তি হলে কতটা অধিকার রয়েছে, বা পৈতৃক বা পূর্বপুরুষ সম্পত্তি হলে মেয়েরা কি সেই সম্পত্তির অধিকার পায়। তো এই নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। তো সেই রায়ে আর কি কি এই বিষয়ে বলেছেন, তো চলুন সেই ডিটেলসটি আপনারাকে দেখিয়ে দিচ্ছি। তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, বাবার সম্পত্তিতে কন্যার কতটা অধিকার আছে, কখন সেই অধিকার পাওয়া যায়, পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি হলে সে কত ভাগ পাবে, বা বিয়ের পর বাবার সম্পত্তিতে মেয়ের কি অধিকার আছে। তো এইগুলো এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে আজকের এই ভিডিওর বিষয়। তো দেখুন, ন্যাশনাল জুডিশিয়াল ডেটা অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মামলার সংখ্যা ছিল 4.42 কোটি। এগুলোর মধ্যে 2/3 জমি সংক্রান্ত বিরুদ্ধের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ প্রায় 4.5 কোটি যে মামলা হয়েছে তার মধ্যে 2/3 জমি সংক্রান্ত বিষয়ে মামলা। আর এই ধরনের মামলা নিষ্পত্তি করতে অনেক বছর লেগে যায়। সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছেন যে একজন বিবাহিত বা বিধবা কন্যা তার বাবার সম্পত্তির অধিকারী, কিন্তু একজন ডিভোর্সি মেয়ে তার বাবার সম্পত্তিতে কখনো অধিকার নেই। এই সিদ্ধান্তের পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সেখানে বিচারপতি আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ রায় দেয় কোনো হিন্দু ব্যক্তির কন্যা সন্তানরাও তার বাবার স্বর্জিত বা অন্যান্য সম্পত্তির অধিকারী হবে বাবার মৃত্যুর পরে। পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় কন্যা সন্তানদের দাবি বড় বেশি। তারপর দেখুন, হিন্দু আইন অনুযায়ী সম্পত্তি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে যেটা বাবা কিনেছেন, আর দ্বিতীয় যেটি পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি যা গত 4 পুরুষ পেয়ে এসেছেন। অর্থাৎ সম্পত্তি দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে স্বঅর্জিত সম্পত্তি, অর্থাৎ যেটা বাবা নিজে ক্রয় করবেন সেটা হচ্ছে স্বঅর্জিত সম্পত্তি। আর দ্বিতীয় হচ্ছে পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি, অর্থাৎ বাবার পূর্বে দাদুর নামে সে জমি ছিল, তার আগে ছিল দাদুর বাবার নামে। এভাবে যে একটি বংশ পরম্পরায় যে সম্পত্তি পাওয়া যায় সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি। আর যেটা স্বঅর্জিত সম্পত্তি হয় সেটা যদি 4 পুরুষ হয়ে যায় তাহলে কিন্তু সেটা পৈতৃক সম্পত্তির মধ্যে গণা যাবে। তারপর দেখুন এ বিষয়ে আইন কি বলে। 2005 সালে কন্যাদের স্বার্থ রক্ষার জন্য হিন্দু উত্তরাধিকারী আইনে পরিবর্তন করা হয়েছিল। নতুন আইনে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছে। সে বিবাহিত, বিধবা, অবিবাহিত বা তার স্বামী থেকে বিচ্ছিন্ন যাই হোক না কেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে জন্ম থেকেই অংশীদার হয়ে যাবে। তবে এই আইনের একটি শর্ত ছিল যে একজন মহিলার বাবাকে 9 সেপ্টেম্বর 2005 পর্যন্ত জীবিত থাকতে হবে, তবে সে মেয়ে বা কন্যা সন্তান তার বাবার সম্পত্তির সমান অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। এই অবস্থায় কোনো মহিলা বা মেয়ে পৈতৃক সম্পত্তিতে তার অংশ দাবি করতে পারেন। এই তারিখের আগে বাবা মারা গেলে পৈতৃক সম্পত্তিতে মেয়ে অংশ পাবে না। অর্থাৎ 1956 সালে যে হিন্দু উত্তরাধিকার আইন, সেই আইনটি সংশোধন করা হয় 2005 সালে। সেই সংশোধিত আইনে বলা হয়েছে যে 9 সেপ্টেম্বর 2005 পর্যন্ত জীবিত থাকলে বা তারপরে যদি বাবা মারা যায় তাহলে মেয়েরা কিন্তু সেই সম্পত্তির সমান অংশ পাবে। অর্থাৎ ছেলে যা পাবে মেয়েরাও সমান পাবে। আর যদি 9 সেপ্টেম্বর 2005 এর আগে যদি বাবা মারা যান তাহলে কিন্তু মেয়েরা সেই সম্পত্তির ভাগ পাবে না। কিন্তু এই 2005 সালে যে হিন্দু উত্তরাধিকার আইন সেটা সংশোধন হয় 2020 সালে। সে সময় ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছেন যে 9 সেপ্টেম্বর 2005-এর আগে বাবা মারা গেলেও মেয়েরা পৈতৃক সম্পত্তিতে তার ভাইদের মতো একই অধিকারী থাকবে। বাবা যদি নিজের সম্পত্তি নিজে অধিগ্রহণ করে থাকেন তাহলে বাবার পছন্দ অনুযায়ী যাকে খুশি তার সম্পত্তি দিতে পারেন। অর্থাৎ বাবা জীবিতকালে যদি কাউকে উইল করে দেন বা যদি ইচ্ছাপত্র করে দেন, অর্থাৎ উইল মানে হচ্ছে ইচ্ছাপত্র, অর্থাৎ জীবিতকালে কোনো ওয়ারিসকে বাবা দিতে পারেন। সেটা যদি না করে থাকেন তাহলে কিন্তু মেয়েরাও সেই সম্পত্তির ভাগ সমান পাবে। সেটা কিন্তু নিজের স্বঅর্জিত সম্পত্তিতে করতে পারেন, কিন্তু পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সেটা উইল করে কিন্তু যেতে পারে না বাবা।
অর্থাৎ বাবা কোনো ওয়ারিসকে বঞ্চিত করতে পারবে না যদি পৈতৃক সম্পত্তি হয়। নিজের অর্জিত সম্পত্তি অর্থাৎ নিজের কোনো কেনা সম্পত্তি কোনো একজন ওয়ারিসকে বাবা লিখে যেতে পারেন, অর্থাৎ উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারেন। একই সময়ে যদি যৌথ পরিবারে বসবাসকারী কোনো ব্যক্তি উইল না লিখে মারা যান, তাহলে সম্পত্তিতে তার ছেলেদের সঙ্গে মেয়েরাও সমান অধিকার থাকবে। যেটা বললাম যে যদি কোনো ইচ্ছাপত্র বা উইল যদি করে না যান বাবা জীবিত থাকাকালীন, তাহলে কিন্তু মেয়েরাও সেই সম্পত্তির ভাগ ছেলেদের মতোই সমান পাবে। তারপর দেখুন, সুপ্রিম কোর্টের আইনজীবী অনিল কর্ণওয়ালের মতে বাবার মৃত্যুর পর নির্বিশেষে মেয়েদের তাদের বাবার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার রয়েছে। বাবার নিজের অর্জিত সম্পত্তি যাকে ইচ্ছে তাকে দেওয়া যেতে পারে। বাবা যদি উইল না লিখে থাকেন, তাহলে তার সম্পত্তিতে কন্যার সমান অধিকার রয়েছে। অর্থাৎ যেটা পূর্বে জানালাম, যদি বাবার নিজের কেনা জমি হয়, তাহলে সে সম্পত্তি বা সে জমি যে কোনো ওয়ারিসকে বাবা মৃত্যুর পূর্বে কাউকে সে সম্পত্তি উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারেন। যদি সেটা হয়ে থাকে, তাহলে কোনো ওয়ারিস বা কোনো মেয়েরাও সে সম্পত্তির কিন্তু দাবি করতে পারবে না। যদি বাবা তার স্বঅর্জিত সম্পত্তির একটি অংশ তার মেয়েকে দিতে না চান, তাহলে মেয়ে তার উপর দাবি করতে পারবেন না। যদি উইল লেখার আগে বাবা মারা যান, তাহলে মেয়ে নিজের অংশ দাবি করতে পারে। তো পরিবারে সম্পত্তি বন্টন নিয়ে বিরোধ এড়াতে উইল করা গুরুত্বপূর্ণ। কে কত ভাগ পাবে তা স্পষ্ট করে লিখুন। উইল করে আপনি আপনার পরিবারকে এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচাতে পারেন। অর্থাৎ জীবিত থাকাকালীন ওয়ারিসদের মধ্যে যদি উইল বা ইচ্ছাপত্র যদি করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কি হবে তাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। অর্থাৎ কোন ওয়ারিসকে কোন প্লট বা কোন জমিটি দেওয়া হবে সেটার যদি জীবিত থাকাকালীন উইল করে যান, তাহলে পরবর্তীকালে তাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। তো 1956 সালের যে হিন্দু উত্তরাধিকার আইনটি রয়েছে, সেই আইনটি 2005 সালে সংশোধন হয়। সেই সংশোধিত আইনে বলা হয়েছে যে 9 সেপ্টেম্বর 2005 এরপরে যদি বাবা মারা যায়, তাহলে মেয়েরা সেই সম্পত্তির সমপরিমাণ ভাগ পাবে। তারপর সেই আইনটিকে আবার 2020 সালে সংশোধন করা হয় এবং সেই সংশোধিত আইনে বলা হয়েছে যে একজন মৃত বাবার সম্পত্তির ভাগ প্রত্যেকজন ছেলে এবং মেয়ে সমপরিমাণ পাবে। বাবা যদি 9 সেপ্টেম্বর 2005 আগেও মারা যায় বা পরেও যদি মারা যায়, সেক্ষেত্রেও মেয়ে কিন্তু ছেলেদের মতোই সমপরিমাণ ভাগ পাবে। তো পিতার সম্পত্তি থেকে মেয়েদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায়, তো সেই রায়ের পুরো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জব সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।